তো শেষ সময় আমরা যে আমাদের সাত পয়েন্টে আছে 167টা সেকশনের মধ্যে গুরুত্বপূর্ণ সেকশন গুলো আপনাদেরকে একটু বলে দিব। যেই সেকশনটা গুলো আপনি অবশ্যই বারবার পড়বেন এবং একটু মুখস্থ করার চেষ্টা করবেন। আর ভিতরে কি আছে কনসেপ্টটা অলরেডি কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি। তো সেটা জাস্ট একটু আমরা এখন দেখার চেষ্টা করি যে সাক্ষ্য আইন থেকে আপনি কোন জিনিসটা আছে যেটা পড়বেনই পড়বেন, যেটা আপনার বাদ দেওয়া উচিত হবে না কোনোভাবেই। আমরা এখানে শুধু টু দা পয়েন্ট সেকশন গুলো আলোচনা করব, আর মূল বিষয়টা যদি যতটুকু কম শব্দে সম্ভব ততটুকুই করার চেষ্টা করব। তো যদি আমরা এখানে দেখি সেক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যদি জাস্ট একটু দেখার চেষ্টা করি, সম্ভবত দ্বিতীয় পিডিএফ এ আছে, এইটাতে দেওয়া আছে যে। তো সর্বপ্রথম আমরা আজকে একটু আগে যেটা পড়াইলাম সেটা হচ্ছে যে আমাদের 6 নম্বর সেকশনটা আপনি বারবার দেখবেন, সেটা হচ্ছে যে সেম ট্রানজেকশন বা রেস জেস্টে একই ঘটনার অংশ 6 নম্বরে দেওয়া আছে। এটা দ্বারা কি বোঝায়? নিকটবর্তী সময়ে অথবা ভিন্ন জায়গায় দূরবর্তী সময়ে ঘটনা রিলেটেড যে ঘটনাগুলো ঘটছে সেটাই হচ্ছে যে আমাদের কি সেম ট্রানজেকশন, একই ঘটনার অংশ বা রেস জেস্টে। 7 নম্বরে কোট আনকোট আপনি এই যে ওকেশন, কজ এবং ইফেক্ট, এই তিনটা শব্দ মনে রাখবেন। আর 8 নম্বরেও মোটিভ, প্রিপারেশন এবং প্রিভিয়াস এবং সাবসিকুয়েন্ট কন্ডাক্ট, কারণ কোট আনকোট এই ইংরেজি শব্দটা দিয়েই এমসিকিউ করে। তো এই শব্দটা একটু মনে রাখবেন যে ওই ঘটনাটার মোটিভ কি ছিল, তার প্রিপারেশন বা প্রস্তুতি কি ছিল এবং তার আচরণটা কি ছিল। আর 9 নম্বরটা আপনি অবশ্যই পড়বেন, যেখানে আমাদেরকে কি বলছি আমরা, যে আইডেন্টিফিকেশন প্রেড। তো এর মূল জিনিসটা হচ্ছে কোনো একটা ঘটনা এক্সপ্লেইন করা অথবা কোনো একটা ঘটনাকে আমরা কি করব, ইন্ট্রোডিউস করব। এরপরে 10 নম্বরে শুধু কমন ডিজাইন, এই জিনিসটা মনে রাখবেন। কমন ডিজাইন কার? যারা ষড়যন্ত্র করে, কনস্পিরেসি করে। তাহলে কনস্পিরেসি বা কনস্পায়ার যারা আছে এদের সকল কথাবার্তা 10 ধারার অধীনে প্রাসঙ্গিক। আর 11 ধারা বলতেছে যে টোটাল সাক্ষ্য আইনে যেটা কোনোভাবেই প্রাসঙ্গিক করা যাচ্ছে না সেটা প্রাসঙ্গিক, যার নাম হচ্ছে আমরা যেটা বললাম প্লি অফ এলিবি। এই 6 থেকে 11 প্রতিটা সেকশন লাল কালিতে রাখবেন, বারবার দেখবেন, চোখ বন্ধ করে একটু চিন্তা করবেন যে এর ভিতরে কি আছে, মুখস্থ আছে কিনা। এরপরে চলে যাবেন এডমিশন জিনিসটা কি। তো এডমিশন আছে কত ধারায়? এডমিশন মানে হচ্ছে মৌখিক বা লিখিত ভাবে যদি আপনি ঘটনা, যেটা ফ্যাক্ট ইন ইস্যু এবং ঘটনা রিলেটেড যদি কোনো কিছু বলেন যার মাধ্যমে বিচারকের একটা সিদ্ধান্ত নিতে কি হয়, সুবিধা হয়, সেটাই হচ্ছে আমাদের এডমিশন। তো জেনারেল নিয়ম হচ্ছে কি আমাদের, আমরা কন্টেইন অফ ডকুমেন্ট সম্পর্কে কোনো ওরাল এডমিশন করতে পারি না। তো এইখানে ব্যতিক্রম দিয়ে বলতেছে যদি আমরা সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার যোগ্য হই। 65-তে আমাদের কি, আমরা জানি কয়েকটা ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স দিতে পারি। ওইখানে একটা ক্ষেত্র আছে আমাদের কি, যে দলিলটা যে ব্যক্তি পড়েছে ওই দলিল রিলেটেড তার বক্তব্য হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। তো এই জন্য বলতেছে যদি আপনি সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার যোগ্য হন তবেই কন্টেন্ট অফ ডকুমেন্ট সম্পর্কে আমরা কি করতে পারবো, ওইখান থেকে যদি কেউ কোনো প্রকার ওরাল যদি কি করে, কোনো প্রকার এডমিশন করে সেটা প্রাসঙ্গিক হবে। আর না হলে ইন জেনারেল প্রাসঙ্গিক না। একই রকম ভাবে 22-এর এইটা একই ঘটনা বলে ডিজিটাল রেকর্ড সম্পর্কে, যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে কিনা ওরাল এডমিশন গ্রহণযোগ্য না। তবে যদি ওই ডিজিটাল রেকর্ডটাই কি হয়, ফ্যাক্ট ইন ইস্যু হয় যে এটা অরিজিনাল আর ডুপ্লিকেট, তখন শুধুমাত্র প্রাসঙ্গিক। 23 নম্বরে যেটা, 23 নম্বরের জেনারেল নিয়মটা মনে রাখবেন আর দুইটা ব্যতিক্রম মনে রাখবেন। জেনারেল নিয়ম হচ্ছে যে অ্যাডমিশনটা কোনোভাবেই প্রাসঙ্গিক না সিভিল মামলায়, কিন্তু বলতেছে যে দুইটা ক্ষেত্রে প্রাসঙ্গিক। যখন কি করে, উভয় পক্ষ প্রকাশ্য সত্যের মাধ্যমে কোনো চুক্তি করে অথবা আদালতের বিশ্বাস হয় যে পক্ষদ্বয়ের মধ্যে চুক্তি আছে, তাহলে শুধু সেই জিনিসটাই প্রাসঙ্গিক হবে, সেই অ্যাডমিশন গুলাই প্রাসঙ্গিক হবে। 24 থেকে নিয়ে 28 একদম প্রতিটা সেকশনই বারবার করে পড়বেন যে ভয় ভীতি দেখিয়ে যদি কোনো স্বীকারোক্তি আদায় করা হয় সেটা প্রাসঙ্গিক হবে না। পুলিশের কাছে গিয়ে যাই কিছু বলেন এটা প্রাসঙ্গিক হবে না। পুলিশ হেফাজতে যাই কিছু বলেন প্রাসঙ্গিক হবে না। আর 27 বলতেছে যে যদি আপনি পুলিশের কাছে গিয়ে যা কিছু বলেছেন অথবা পুলিশ হেফাজতে যা কিছু বলছেন এটা শুধু তখনই প্রাসঙ্গিক হইতে পারে ওই স্বীকারোক্তির ভিত্তিতে যদি কোনো কিছু উদ্ধার করা যায়। যদি উদ্ধার করা যায় তবে প্রাসঙ্গিক হবে, না হলে হবে না। আর আমাদের 28 যেটা বলে সেটা হচ্ছে যে 24-এ যেগুলো আমরা বললাম যে ভয় ভীতি দেখিয়ে যদি স্বীকারোক্তি আদায় করা হয় প্রাসঙ্গিক হবে না। কিন্তু আদালত যদি চিন্তা করে যে আপনার যে ভয় ভীতির কথা আপনি বলতেছেন আসলে আপনার উপরে তখন এরকম কোনো কম্পালশন ছিল না, কোনো ভয় ভীতি দেখানো হয় নাই, মানে ভয় ভীতি প্রতিশ্রুতি গুলা উঠিয়ে নেওয়া হয়েছে, তখন সেটা আমাদের প্রাসঙ্গিক হয়ে যাবে। এরপর যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা, 30 নম্বরটা সম্ভবত আমরা বাদ দিয়েছিলাম ক্লাসের মধ্যে। তো 30-এ একটা জেনারেল কথাবার্তা বলে, যেটা একটু নোট করে নেন, 30 নম্বরটা লাল কালিতে দাগান।
তবে এইটা শুনলে আপনি মুখস্থ রাখতে পারবেন না, এখানে উল্টা কথা বলা আছে। জেনারেল নিয়ম হচ্ছে দেওয়ানি মামলায়, যদি কোনো কোনো কিছু কোনো ব্যক্তি স্বীকার করে, ওইটা বাকিদের উপরে প্রযোজ্য করা যায়, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা তিনজন পার্টনার, আমি যদি স্বীকার করি যে ওই করিম সাহেবের সাথে আমাদের তিনজনের একটা চুক্তি ছিল, এটা আমাদের তিনজনের উপরই কার্যকর হবে। কিন্তু ফৌজদারি মামলায় যদি আমাদের সাথে তিনজন কি থাকে, অপরাধী থাকে, আমি যদি দোষ স্বীকার করি, এটার বিপরীতে শুধুমাত্র আমাকেই শাস্তি দেওয়া যাবে, বাকি দুইজনকে এটার কনফেশন হিসেবে গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে জেনারেল রুল। তাই 30-এ এখানে যাই লেখা থাক, আপনি এইটুকু মনে রাখবেন যে দেওয়ানি মামলায় অ্যাডমিশনটা সবার উপর কার্যকর হবে, কিন্তু ফৌজদারি মামলায় কনফেশনটা যিনি শুধু অপরাধ স্বীকার করবেন তার উপরই কার্যকর হবে, বাকিদের উপর আমরা বলতে পারবো না যে তারা কনফেশন করছে। এই জিনিসটা মনে রাখবেন। আর 31টা খুবই গুরুত্বপূর্ণ, কোট আনকোট ইংরেজিটা মনে রাখবেন যে এডমিশন ইজ নট কনক্লুসিভ প্রুফ। মানে হচ্ছে আমাদের যে স্বীকৃতিটা কি হবে না, কখনো 100% চূড়ান্ত প্রমাণ না, বাট মেবি স্টপ, মানে আমরা স্টপল হিসাবে ব্যবহার করতে পারবো। 32টা খুবই গুরুত্বপূর্ণ, ডাইং ডিক্লারেশন, এই শব্দটা মনে রাখবেন যে ব্যক্তিকে না পাওয়া গেলে অথবা ব্যক্তিকে যদি আদালতে উপস্থাপন করা সম্ভব না হয়, তাহলে তার পূর্ববর্তী যদি কোনো রেকর্ড থাকে সেটা আদালতের গ্রহণযোগ্য হবে। আর 33-এ বলতেছে যে যদি পূর্ববর্তী কোনো জাজমেন্টে কোনো ব্যক্তির বক্তব্য থাকে, সেটাও আমরা কি করব, প্রাসঙ্গিক করতে পারবো। 40 থেকে 44 পড়ার সময় 43টা প্রথমে পড়বেন যে জাজমেন্ট কোনোভাবেই প্রাসঙ্গিক না। 40-এ বলতেছে যখন আমরা কি করব, ডবল জিওপার্ডি অথবা রেস জুডি কাটার জন্য ব্যবহার করব, তখনই প্রাসঙ্গিক হবে। আর আমাদের 41-এ বলে যে যদি আমাদের ওই জাজমেন্টটা কি হয়, প্রবিট রিলেটেড হয়, ম্যাট্রিমোনিয়াল রিলেটেড হয়, অথবা অ্যাডমিরালিটি রিলেটেড হয়, অথবা ইনসলভেন্সি রিলেটেড হয়, তবেই প্রাসঙ্গিক, না হলে প্রাসঙ্গিক না। আর যদি পাবলিক নেচারের কোনো জাজমেন্ট হয়, সেটা প্রাসঙ্গিক হবে। আর আমাদের 44 বলে যদি ওই জাজমেন্টটা কেউ প্রতারণার মাধ্যমে যোগসাজশী ভাবে নেয়, অথবা আদালতে যদি এখতিয়ার না থাকে, তাহলে আমাদের ওই জাজমেন্ট গুলা কনক্লুসিভ প্রুফও হবে না, আমরা ব্যবহারও করতে পারবো না। তাহলে 40 থেকে নিয়ে 41 পর্যন্ত, 42, 43, 44, এই সবটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে 45 এবং 45A, শুধু এই দুটাই আমরা পড়বো যে এক্সপার্ট অপিনিয়ন জিনিসটা কি, এক্সপার্ট কারা হয় এই জিনিসটা, আর ফরেনসিক এক্সপার্ট এবং ফিজিক্যাল এক্সপার্টরা আদালতকে সম্বোধন করবে, কোনো পক্ষকে না। 52 থেকে নিয়ে এই যে আমাদের 55 পর্যন্ত মূল জিনিসটা হচ্ছে, 52 বলতেছে দেওয়ানি মামলায় চরিত্রের কোনো প্রাসঙ্গিকতা নাই। আর 55-এ বলতেছে যে আমরা যখন ক্ষতিপূরণ নির্ধারণ করব, তখন চরিত্র প্রাসঙ্গিক। ক্রিমিনাল মামলায় বলতেছে যে গুড ক্যারেক্টার প্রাসঙ্গিক। তবে 55-এ বলতেছে যে কি, আমরা ব্যাড ক্যারেক্টার তখনই তুলে ধরতে পারবো যখন ব্যক্তি 53-র অধীনে ভালো চরিত্র দাবি করবে, তখন তার উত্তরেই আমরা শুধুমাত্র কি করতে পারবো, ব্যক্তির খারাপ চরিত্র তুলে ধরতে পারবো। আর 57 সম্ভবত, এই 57, 58, 56, 57, 58 এটা সম্ভবত বাদ গেছে। তো যাই হোক, এখানে মূল জিনিসটা বলতেছে যে ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিসেবল নিড নট টু বি প্রুভ। অর্থাৎ আদালতে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে না। এক নম্বর জিনিসটা কি, এক নম্বর হচ্ছে এডমিটেড ফ্যাক্ট, যেটা আমাদের বলে যে 58, যদি কোনো পক্ষ কোনো কিছু স্বীকার করে নেয়, যেমন করিমের সাথে রহিমের চুক্তি আছে কি নাই, এখন রহিম যদি বলে যে চুক্তি ছিল, এডমিট করছে, অতএব এটা প্রমাণ করার দরকার নাই, তাহলে এডমিটেড ফ্যাক্ট নিড নট টু বি প্রুভ। 58 এটা জাস্ট পড়বে। আর আমাদের 56 বলে যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট আমাদের প্রমাণ করতে হবে না। তাহলে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট জিনিসটা কি, যেটা আমরা পড়াই নেই, জাস্ট একটু বলে দেই। মোটামুটি সম্ভবত 9টার মতো আমাদের জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট আছে, যেটা আপনাকে একটু মুখস্থ করতে হবে। এই জিনিসগুলো আদালত নিজে থেকে বুঝে নিবে, আপনাকে আদালতে প্রমাণ করার দরকার নাই। সেটা হচ্ছে আমাদের জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, মানে বিচারিক দৃষ্টিগোচর বিষয়। তো সেইটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের এক নম্বরে বাংলাদেশের যত প্রকার আইন আছে, আইনগুলো আদালতে প্রমাণ করতে হবে না, প্রায় 1100-র উপরে আইন আছে। এটা ছাড়া এই যে বিভিন্ন বাহিনী কিভাবে যুদ্ধ করবে, যুদ্ধের বিধিগুলো আদালতে প্রমাণ করার দরকার নাই। এটা ছাড়া আইন প্রণয়নের ক্ষমতাপ্রাপ্ত কোনো আইনসভা, এর জিনিসগুলো সম্পর্কে আদালতে কি করতে হবে না, প্রমাণ করতে হবে না। বিভিন্ন আদালতে যে সিল মোহর গুলা আছে, অথবা নোটারি পাবলিকের যে সিল মোহর গুলা আছে, অর্থাৎ যত প্রকারের সিল আছে, এই সিল গুলা আদালতে প্রমাণ করতে হবে না। এরপরে গেজেটকৃত সরকারি কর্মকর্তার পদ পদবি, যে কে সচিব হবে, কে উপসচিব হবে, কে সিনিয়র সচিব হবে, এই সমস্ত পদ পদবি আপনার কি করার দরকার নাই, আদালতে প্রমাণ করার দরকার নাই।
এটা ছাড়া বাংলাদেশ সরকার যেই সমস্ত রাষ্ট্রগুলোকে স্বীকৃতি দিয়েছে সেগুলো প্রমাণ করার দরকার নাই। এ রিলেটেড একটা প্রশ্ন ছিল সম্ভবত এমসিকিউ কে, যে ইসরায়েল কে বাংলাদেশ সরকার কি করে নাই, স্বীকৃতি দেয় নাই। অতএব যদি ইসরায়েল রিলেটেড ঘটনা আসে, এই ক্ষেত্রে এটা বিচারিক দৃষ্টিগোচর বিষয় না, এটা আপনাকে প্রমাণ করতে হবে। ওই জন্য সরকার যদি রাষ্ট্রীয়ভাবে কোনো রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে সেই রিলেটেড কোনো কথাবার্তা আসলে বিচারিক দৃষ্টিগোচর বিষয় হবে, এর বাইরে আসলে না। অথবা কোন দেশে কোন রাজা, দেখবেন যে কোথাও কি থাকে, রাজ পরিবার থাকে, কোথাও গণতন্ত্র, কোথাও প্রেসিডেন্সিয়াল আল চলতেছে। এখন কোন দেশের রাজাকে কি বলে সম্বোধন করা হবে, তার কি উপাধি, সেই দেশের জাতীয় পতাকা কেমন হবে, এই সমস্ত জিনিস আপনার কি করতে হবে না, প্রমাণ করতে হবে না। এগুলো বিচারক নিজে থেকে বুঝে নিবে। এটা ছাড়া সময়ের বিভাগ এক এক, যেমন এখন আপনার বাংলাদেশে বাজতেছে রাত 11টা, আমেরিকায় অন্যটা। এখন এই যে ভৌগোলিক সীমারেখার কারণে সময়ের পার্থক্য, কোন দেশে কতটা বাজতেছে, এটা আপনাকে প্রমাণ করতে হবে না। এটা ছাড়া গেজেটকৃত যে সমস্ত আমাদের হলিডে আছে, ছুটি আছে, রোজা আছে, এগুলো আমাকে প্রমাণ করতে হবে না। আদালত নিজে থেকে বুঝে নিবে রমজান মাস কখন, হিন্দুদের পূজা কখন, এগুলো আদালতের দায়িত্ব। বাংলাদেশের সীমানা আপনাকে আদালতে প্রমাণ করতে হবে না, এটা বিচারকের নিজের দায়িত্ব, যে বাংলাদেশের কোথা থেকে কোন পর্যন্ত ভৌগোলিক সীমারেখা। এটা ছাড়া কোনো বিদেশি রাষ্ট্রের সাথে বাংলাদেশের কখন বিরোধ শুরু হইলো, কতদিন যাবৎ ছিল, কখন গিয়ে সমাপ্ত হইলো, এটাও আপনার প্রমাণ করার দরকার নাই, এটা বিচারক নিজের থেকে বুঝে নিবে। যেই আদালতে আপনার মামলাটা চলতেছে, ওই আদালতে বিচারিক যেই সমস্ত অফিসার আছে তারা, যেই সমস্ত অ্যাডভোকেট আছে তারা, যেই সমস্ত অফিসে আরো আনুষঙ্গিক কর্মকর্তা কাজ করেন, এদের নাম ঠিকানা পদ পদবি আপনার প্রমাণ করতে হবে না, বিচারক নিজে থেকে বুঝে নিবে। এটা ছাড়া বাংলাদেশের সড়ক পথ এবং সমুদ্র পথের যেই সমস্ত নিয়ম আছে, এই নিয়মপত্রগুলো আপনাকে প্রমাণ করতে হবে না, বিচারক নিজের থেকে বুঝে নিবে। এই টোটাল 11টা আছে আমাদের জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, এগুলো আপনি একটু বারবার পড়ে মনে রাখবেন। তাহলে তিনটা সেকশন আমাদের। 56 বলতেছে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট আমাদেরকে প্রমাণ করার দরকার নেই, বিচারক নিজে থেকে বুঝে নিবে। আর 57 বলতেছে যে এই 11টা হচ্ছে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট। আর 58 বলতেছে যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু স্বীকার করে, এটাকে আমরা এডমিটেড ফ্যাক্ট বলবো। এডমিটেড ফ্যাক্ট প্রমাণ করার দরকার নাই, তবে আদালত চাইলে, আদালতের যদি মনে হয় এখানে কোনো প্রকার ঝামেলা আছে, মে প্রুভ, মানে আদালত প্রমাণ করার জন্য আদেশ দিতে পারে। তো এটা ছিল আমাদের 56, 57, 58। এরপরে 59টা অবশ্যই পড়বেন, যে মৌখিক সাক্ষ্য। এরপরে 60তে চারটা কারণ বলা আছে, যে যদি আপনার কি হয়, দেখা রিলেটেড হয় সরাসরি দেখবে, শোনা রিলেটেড হইলে সরাসরি শুনবে, অনুভব করার জিনিস হইলে নিজে অনুভব করবে, আর কোনো গ্রাউন্ড যদি হয় গ্রাউন্ডটা নিজের হইতে হবে। এরপরে 61, 62, 63, 64, 65, এই কয়টা প্রতিটাই আপনাকে ভালো করে পড়তে হবে, যে প্রাইমারি এভিডেন্স কোনটা, সেকেন্ডারি এভিডেন্স কোনটা, কোনগুলোকে আমরা সেকেন্ডারি এভিডেন্স বলবো, সেকেন্ডারি এভিডেন্স কখন গ্রহণযোগ্য হবে, এই জিনিসটা আপনাকে অবশ্যই পড়তে হবে। এরপরে 65-র বিটা, ডিজিটাল রেকর্ড কোন ধারার অধীনে গ্রহণযোগ্য হয়, এটা এমসিকিউ তে আসতে পারে, এর জন্য শুধু হেডিংটা পড়বেন, যে 65-র বি, ডিজিটাল রেকর্ড। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আমাদের 74 নাম্বারটা পড়বেন, যে কোনগুলো আমাদের পাবলিক ডকুমেন্ট আর প্রাইভেট ডকুমেন্ট। পাবলিক ডকুমেন্টে কত ধারার অধীনে সার্টিফাইড কপি ইস্যু করা হয়, 76 ধারার অধীনে পাবলিক ডকুমেন্টের সার্টিফাইড কপি ইস্যু করা হয়। এরপরে এই যে 79 থেকে নিয়ে আমাদের 90 এ পর্যন্ত, এটাকে আমরা যেভাবে চার্ট দিয়েছি, আপনি দুইটা চার্টে বিভক্ত করবেন, একটা থাকবে কি মে প্রিজিউম, আর একটা থাকবে শেল প্রিজিউম। তো কোনটা শেল প্রিজিউম, কোনটা মে প্রিজিউম, এটা আপনার দায়িত্ব হচ্ছে মুখস্থ করা। যেমন সার্টিফাইড কপি শেল প্রিজিউম, রেকর্ড অফ যে কোর্টের যে রেকর্ড গুলো, এগুলো হচ্ছে আমাদের শেল প্রিজিউম, ডিজিটাল ফর্ম শেল প্রিজিউম। এটা ছাড়া সরকারি ভাবে যদি ম্যাপস প্ল্যান হয়, এটা হবে আমাদের শেল প্রিজিউম। এরপরে হচ্ছে যে আমাদের যদি আদালতের যে সমস্ত আইন আছে অথবা কোর্ট ডিসিশন আছে, এগুলো হবে শেল প্রিজিউম। পাওয়ার অফ অ্যাটর্নি শেল প্রিজিউম। ডিজিটাল ফর্মে যত প্রকার ফর্ম আছে, সিগনেচার আছে, সার্টিফিকেট আছে, সব আসবে শেল প্রিজিউম। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে বিদেশি আদালতের রায় মে প্রিজিউমে চলে যাবে। এরপরে যে দেখি সাধারণ যে সমস্ত বই আছে, ম্যাপ আছে, এগুলো মে প্রিজিউমে চলে যাবে। টেলিগ্রাফিক মেসেজ মে প্রিজিউম, ডিজিটাল কমিউনিকেশন মে প্রিজিউম। এরপরে এই 89 নাম্বারটা একটু ব্যতিক্রম, এইটা একটু আপনি আলাদা করে রাখবেন, যে এইটা আবার মাঝখানে শেল প্রিজিউম। সেটা হচ্ছে কি, যেই জিনিসটা
আদালতে উপস্থাপন করার জন্য একটা দলিল বলা হয়েছিল, কিন্তু আপনি উপস্থাপন করেন নাই, তাহলে আদালত ধরে নিবে যে এটা যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবেই হয়েছে। বাকি এক্ষেত্রে যদি আমরা দেখি ফরেনসিক এভিডেন্স মে প্রিজিউম, এটা ছাড়া 30 বছরের পুরাতন মে প্রিজিউম, ডিজিটাল রেকর্ড হইলে 5 বছরের পুরাতন মে প্রিজিউম। এরপরে আমরা পড়বো 91 এবং 92। 91তে বলে যে কোনো প্রকার দলিল নিয়ে যদি বিরোধ হয় ওই দলিলটাই আদালতে উপস্থাপন করতে হবে, মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য না। দুইটা ছিল ব্যতিক্রম, আমরা ক্লাসে পড়িয়েছি, ওটা একটু পড়ে নিবেন। আর 92 বলতেছে যে দলিলটা তো আপনি উত্তোলন করলেন, কিন্তু দলিলের ভিতরে কন্ডিশন নিয়ে যদি কি হয়, কোনো প্রকার বিরোধ ঘটে, তাহলে ওইটা মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। তবে তারও ব্যতিক্রম আছে কতগুলা, ওইগুলা আপনি একটু দেখতে পারেন। এরপরে আসতেছে আমাদের বার্ডেন অফ প্রুফ, 1 থেকে নিয়ে মোটামুটি 14 পর্যন্ত প্রতিটাই আপনি পড়বেন, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। 14 নম্বরে যে কারণগুলা দেওয়া আছে এগুলো মুখস্থ করবেন। এরপরে 15টা শুধু স্টেপলটা পড়লেই চলবে, বাকিগুলোর দরকার নাই। এরপরে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে যে আমাদের 118, 19, 20, যে সাক্ষীর যোগ্যতা, অবশ্যই তিনোটা সেকশন পড়বেন। আর প্রিভিলেজ কমিউনিকেশন 21, 121, 122, 125 এ পর্যন্ত যথেষ্ট। এরপরে চলে যাবেন 132 নাম্বারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 133 গুরুত্বপূর্ণ, 134 গুরুত্বপূর্ণ, যে কতজন সাক্ষীর প্রয়োজন। এরপরে 36টা লাগবে বিচারকের ক্ষমতা, যে কোনটা গ্রহণ করবে কোনটা বর্জন করবে। 137, 38 হচ্ছে যে কোনটা জবানবন্দি, কোনটা জেরা, কোনটা ক্রস এক্সামিনেশন, এইটা ডেফিনেশন, এবং কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এটা আলোচনা করে একটু দেখে নেবে। এরপরে যে প্রশ্নের মধ্যে উত্তর আছে সেটাকে আমরা লিডিং কোর্সিং বলি, 3টা সেকশন আছে, কখন করা যাবে কখন করা যাবে না। 145 আমাদের কন্ট্রাডিকশন নিয়ে আলোচনা করে, যে আসামি বা কোনো ব্যক্তির পূর্ববর্তী বক্তব্যের সাথে বর্তমানে না মিললে আমরা কন্ট্রাডিক্ট করতে পারবো। 146-এ বলে যে আমরা ক্রস এক্সামিনেশনে কি কি প্রশ্ন করতে পারবো। আর 154 বলে যে হোস্টাইল উইটনেস, নিজের সাক্ষীকে নিজেই প্রশ্ন করবেন। 155-তে আমাদের আমরা কিভাবে আসামির সাক্ষীর চরিত্র হনন করব, 3টা অপশন দেওয়া আছে, ওই 3টা একটু পড়ে নিবেন। যে আমরা কি করতে পারবো, এই 3 ভাবে তার কি করতে পারি, যে তার পরিচয়, তার নাম ঠিকানা সবকিছু ভুল, সে ঘুষ অথবা অবৈধ লেনদেন করছে, এইরকম 3টা কারণ আছে, তিনোটাই পড়ে নিব। এরপরে রিফ্রেশিং মেমোরি বা স্মৃতি পুনরুজ্জীবিতকরণ, এই সেকশনটা পড়বো। আর 165 হচ্ছে বিচারকের ক্ষমতা, যে সে আপনাকে যে কোনো প্রকার প্রশ্ন, যে কোনো প্রকার দলিলপত্র উপস্থাপন করার জন্য আদেশ দিতে পারে। আর 167 সেটা হচ্ছে যদি আদালত কি করে, একবার বিচার সম্পন্ন করে, তাহলে যদি যে এভিডেন্সটা নেওয়ার দরকার ছিল সে নেয় নাই, বা যেটা বর্জন করার দরকার ছিল সে বর্জন করে নাই, কিন্তু ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তাহলে নতুন করে কোনো প্রকার কি হবে না, সাক্ষ্য গ্রহণ করা হবে না। এই কয়টা সেকশন অবশ্যই পড়বেন, পিডিএফটা আমি দিয়ে দিব। এগুলা বাদ দেওয়া যাবে না, বাকিগুলা বাদ দেন। তো এগুলা পড়তে পড়তে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে পরবর্তী ক্লাসগুলোতে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।